মহাসড়কে কোরবানির গরু ট্রাকে বেপরোয়া চাঁদাবাজি আছে পুলিশও। নিত্যদিনের ঘটনা বলছেন চালকরা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি। মুখ থুবড়ে রাজধানীতে নির্দিষ্ট স্থানে কোরবানির পরিকল্পনা নগর কর্তৃপক্ষ দায়ী করছেন নাগরিক অনাগ্রহকে। পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই বলছেন নগরবাসী, বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। ঈদুল আজহা এক সপ্তাহ বাদে এই হাউস বোনাস দিতে পারে নাই। মধ্যস্থতাকারী হিসাবে লেনদেনগুলো করায় আমাদের উপরেও সেই চাপটা পড়ে। আর্থিক সংকটে বন্ধের উপক্রম ডিএসির অধিকাংশ ব্রোকারেজ হাউস। বছর ব্যবধানে ৮০% আয় কমার দাবি, কোনো পরিসংখ্যান নেই কর্তৃপক্ষের কাছে। এবং মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। তীব্র গরম উপেক্ষা করেই চলছে প্রস্তুতি। দেখছিলেন শিরোনাম, ভোরের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। কোরবানি ঈদ এলেই দেশের বিভিন্ন গন্তব্যে ছুটে চলে গরুর ট্রাক। এ সময় পথে পথে ট্রাকগুলোর গতি রোধ করে চাঁদাবাজরা। সময় সংবাদের অনুসন্ধানে ধরা পড়েছে রাস্তার এমন চিত্র। চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে রাস্তায় শৃঙ্খলা ফেরানোর দাবি গরু ব্যবসায়ীদের। মিজানুর রহমানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। সিটি হাট রাজশাহী। ঈদকে কেন্দ্র করে উত্তরের অন্যতম এই হাটে ক্রেতা বিক্রেতাদের দৌড়ঝাঁপ। হাট শেষ হলেই গরু ভর্তি ট্রাক ছুটতে শুরু করবে দেশের বিভিন্ন গন্তব্যে। রাস্তায় গরু পরিবহনের অবস্থা কি জানতে ক্রেতা সেজে মিশে যাওয়ার চেষ্টা ট্রাক চালক ও হাট সংশ্লিষ্টদের সঙ্গে। পাওয়া গেল মহাসড়কে চাঁদাবাজির তথ্য। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই বিভিন্ন গন্তব্যে একের পর এক ট্রাক বেরিয়ে যেতে শুরু করলো হাট থেকে। অভিযোগের সত্যতা কি জানতে পরিচয় গোপন করে আমরা উঠব গরুর ট্রাকে, দেখব পথের বাস্তবতা কি। রাত 11:30 চট্টগ্রাম গ্রামে একটি ট্রাকে সময় সংবাদ, কিন্তু হাট থেকে বের হওয়ার পরই থমকে যায় গতি। দাবি করা হয় চাঁদা। কিসের চাঁদা জিজ্ঞাসা করতে করা হয় অকথ্য ভাষায় গালিগালাজ। পরে টাকা দিয়ে রেহাই মেলে সেখান থেকে, আবারও চলা শুরু। বঙ্গবন্ধু সেতুর আগ পর্যন্ত কোথাও দিতে হয়নি চাঁদা। ট্রাকের চালক ও সহকারীর আশঙ্কা ফাঁস হয়ে গেছে সময় সংবাদের উপস্থিতির তথ্য। এরপর পরিকল্পনায় কিছুটা পরিবর্তন। গাড়িতে উঠে অনুসরণের চেষ্টা ট্রাকগুলোকে। রাজধানীর প্রবেশ মুখে উত্তরা এলাকায় আবারও গতিরোধ করা হয় একটি ট্রাকের। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে চলে যেতে বলা হয় আমাদের। পূর্বাঞ্চলের ৩০০ ফুট এলাকায় আরেকটি পশুবাহী ট্রাক অনুসরণ করে সময় সংবাদ। পরে পথে রূপগঞ্জ থানা পুলিশের একটি চেকপোস্টে থামানো হয় সেটিকে। কিছুক্ষণ পর ছেড়ে দেয়া হয় টাকা নিয়ে। কিসের টাকা নিলেন এমন প্রশ্ন করতেই শুরু হয় দৌড়ঝাঁপ। ছবি নিতে বাধা দেয়া হয় চিত্র সাংবাদিককেও। পরে আমাদের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেন তারা। চালকরা বলছেন এমন চাঁদাবাজি নিত্যদিনের ঘটনা। ঠিক না, ওই 2-3 জায়গায় টাকা দিতে হয়। চাপাই থেকে চিটাং যাচ্ছি, গাড়ি নওগাঁর, টাকা শুধু এখানে দিয়েছে, অন্য কোনো জায়গায় লাগেনি। লাঠি তো অবশ্যই থাকে পোলাপানের হাতে। সড়কে গরুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে অসাধু পুলিশ সদস্যদের চিহ্নিত ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, কোরবানির ঈদ উপলক্ষে হাঁক ডাক আর ক্রেতার আনাগোনায় বেচাকেনার আমেজ সারা দেশের পশুর হাটগুলোতে। ক্রেতাদের কাছে চাহিদা সবচেয়ে বেশি মাঝারি ও ছোট গরুর। দর কষাকষিতে আটকে আছে বড় পশু। এদিকে ভালো দামের আশায় দেশের বিভিন্ন স্থান থেকে গরু ব্যাপারীরা আসছেন ঢাকার হাটগুলোতে। বিস্তারিত জানিয়েছেন সহকর্মীরা। ঈদের আর রয়েছে হাতে গোনা 5 দিন। এই শেষ সময়ে প্রান্তিক পর্যায়ে লালন পালন করা পশু খামারি এবং স্থানীয়
ক্ষুদ্র খামারিদের উপস্থিতিতে হাটে কিন্তু আজ বিপুল গরুর সমারোহ এই নওগাঁর মাতাজি হাটে ছিল। দুপুর পর থেকে জমজমাট একটি কারবার দিনভর চলেছে। তবে মাঝারি জাতের ষাঁড় গরু ছিল পছন্দের শীর্ষে। 100 থেকে 110 কেজি ওজনের গরু বেশি বেচা কিনা হতে আমরা দেখেছিলাম। বড় গরুর ক্রেতা সংকটে চিত্র আমরা দেখছিলাম। কেনা বেচার পাশাপাশি হাটে একটা নজরদারি ছিল। জাল টাকার উৎস, বিভিন্ন অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসন এবং স্থানীয় হাট কর্তৃপক্ষের। জেলা প্রাণী সম্পদ বলছে এ জেলায় এবার কুরবানি ঈদকে ঘিরেই 7,50,000 পশু এবার লালন পালন করা হয়েছে। এই ছিল নওগাঁর মাতাজি হাটের খবর। আমরা চলে যাচ্ছি রংপুরে। পবিত্র ঈদুল আজহা যত কাছাকাছি চলে আসছে তত কিন্তু পশুর যে হাটগুলো, সেই হাটগুলোতে ক্রেতা এবং বিক্রেতার যে পদচারণা সেটি কিন্তু বাড়ছে। রংপুরের ঐতিহ্যবাহী লালবাগ হাটে এখানে কিন্তু বেলা 10টা-11টা থেকেই কিন্তু যারা বিক্রেতা তারা কিন্তু তাদের পশু নিয়ে আসা শুরু করেন এবং বেলা 12টা থেকেই কিন্তু এখানে পশুর যে বেচাকেনা সেটি কিন্তু শুরু হয়। এবং এই হাটটি কিন্তু আসলে রংপুর মহানগর এলাকার কিন্তু সবচাইতে বড় পশুর হাট এবং শুধু রংপুর জেলা না, রংপুর জেলার বাহির থেকেও কিন্তু অনেক ক্রেতা এই হাটটিতে আসেন। যারা ক্রেতা রয়েছেন তাদের আসলে ছোট গরুই তারা বেশি কিনছেন। দাম নিয়ে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা দু দলেরই কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা বলছেন যে গত বছরের থেকে সবগুলো গরুতেই কিন্তু আসলে দাম বেড়েছে 15 থেকে 20,000 টাকা পর্যন্ত। যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে গোখাদ্যের দাম বাড়ার কারণে কিন্তু তাদের যে পশুর যে দাম, সেই পর্যাপ্ত দাম কিন্তু তারা পাচ্ছেন না। গরু নেওয়ার মতো এখানে অবস্থান নাই। যে গরু গত হাটে কিনছি 1 লাখ, সে গরু এখন 1.5 লাখের উপরে দাম চাচ্ছে। হাটে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিক থেকে কিন্তু জেলা প্রশাসন, মহানগর প্রশাসন কিন্তু প্রস্তুত রয়েছে। একই সাথে রংপুরের এই হাটটি সহ স্থায়ী ও অস্থায়ী মিলে 7টি হাটে কিন্তু পশু বেচা কেনা চলছে। এবং সব মিলে এই ছিল আমার থেকে রংপুর লালবাগ হাট থেকে। এখন চলে যাচ্ছি বগুড়ার মহাস্থানগড় হাটে। 4 দিন আগে থেকে কিন্তু বগুড়ার যে হাটগুলো রয়েছে পশুর হাট, সেগুলো কিন্তু জমে উঠতে শুরু করেছে। যদিও আজকে যে কুরবানির পশুর হাট মহাস্থানগড়ে, এখানে বিক্রেতারা বলছেন আশা অনুযায়ী তারা কিন্তু আসলে দাম পাচ্ছেন না এবং তাদের যে আসলে গোখাদ্যের যে খরচ সেটি কিন্তু আসলে বিক্রেতারা যে দাম বলছেন সেটি দিয়ে আসলে পোষানো সম্ভব নয়। এই মহাস্থান হাটে অন্তত প্রায় 30,000 কুরবানির পশু অর্থাৎ গরু কিন্তু এই হাটে কিন্তু উঠেছে। 6-7 লাখ টাকা থেকে শুরু করে মাঝারি পর্যায়ের গরু যেগুলোর দাম 55,000 থেকে 60-70,000 সেগুলো রয়েছে এবং মাঝারি যেগুলো গরু রয়েছে সেগুলোর চাহিদা কিন্তু এই হাটে সবচাইতে বেশি। বগুড়ার মহাস্থানের কুরবানি হাট থেকে আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এদিকে রাজধানীর উত্তর সিটিতে 6 ঘন্টা এবং দক্ষিণে 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকার 2 মেয়র। তবে এই জন্য নগরবাসীকে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। রাজধানীতে ঈদগাহ ও বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন শেষে একথা বলেন 2 মেয়র। কোরবানির পশু বর্জ্য অপসারণে 2 সিটি কর্পোরেশনের কর্মীদের প্রতি বছরই নাকাল হতে হয় ঈদের সকাল থেকেই। অন্যান্য বছরের মতো এবারও 2 মেয়র যত দ্রুত সম্ভব বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন। বুধবার সকালে উত্তরের মেয়র বর্জ্য অপসারণের জন্য নতুন 40টি বিশেষ ট্রাক যুক্ত করেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বহরে। ফলে গতবারের চেয়ে এবার বর্জ্য অপসারণে উত্তরের সক্ষমতা আরও বৃদ্ধি পেল। মেয়রের ঘোষণা, ঈদের দিনই পরিচ্ছন্ন হবে তার ঢাকা উত্তর। আমি কথা দিতে চাই, ইনশাল্লাহ 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। নির্দিষ্ট স্থানে পলিব্যাগের মধ্যে যেটি আমি দিচ্ছি 10,40,000 পলিব্যাগ দেওয়া হয়েছে এবারটা। স্বল্প সময়ে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়রও। তবে দক্ষিণে অলিগলি বেশি থাকায় তার সময় লাগবে ঈদের দিন দুপুর থেকে পরদিন দুপুর পর্যন্ত। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে একথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র। আমরা ঈদের দিন দুপুর 2টা থেকে ইনশাআল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাআল্লাহ আমরা 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হব। নির্দিষ্ট স্থানের পাশাপাশি ঈদের 2 দিনের মধ্যে কোরবানি সম্পন্নের আহ্বান জানিয়েছেন মেয়র আতিক ও তাপস। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। 35,000 মানুষ জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন জানিয়ে দক্ষিণের মেয়র জানান, জামাত নির্বিঘ্নে করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। তোহা খান তামিমের রিপোর্ট। জাতীয় ঈদগাহের পুরো মাঠ জুড়ে এখন ঠকঠক আওয়াজ। হাতুড়ি পেরেক দিয়ে জোড়া লাগছে নানা ছোট ছোট স্থাপনা।
সামিয়ানার খুঁটি দাঁড়িয়েছে অনেক আগে, কোথাও আবার রঙের ছোঁয়ায় শুভ্র হয়ে উঠছে। এভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহ ময়দানের। তবে ছোটখাটো খানাখন্দ থাকায় তা সিমেন্ট বালুর সাহায্যে পূরণ করে নিচ্ছেন কর্মীরা। মূল ময়দানের কাজ প্রায় ৮০% শেষ হলেও এখন চলছে বিদ্যুৎ লাইন, মূল মঞ্চ আর প্রধান প্রবেশপথ নির্মাণের কাজ। ঈদের প্রধান জামাতে সাধারণ মানুষ ছাড়াও অংশ নেন রাষ্ট্রপতি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাই উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। বুধবার সকালে ঈদ ময়দান পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ঈদ জামাতে অংশ নিতে পারেন সেজন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। জলাবদ্ধতা বা পানির বিড়ম্বনায় পড়তে ইনশাআল্লাহ তাদের হবে না এবং আমরা আশা করছি যে মহামান্য রাষ্ট্রপতি গতবারের ন্যায় এবারও ঈদের জামাতে তিনি স্বয়ং অংশগ্রহণ করবেন। 16 তারিখের মধ্যেই আমরা সকল কার্যক্রম ইনশাআল্লাহ সম্পন্ন করব। নারীদের জন্য বিশেষভাবে মাঠ প্রস্তুত করা হচ্ছে বলেও জানান মেয়র। আমাদের যেমনি মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে, কূটনৈতিকদের জন্য ব্যবস্থা রয়েছে এবং আমাদের মুসল্লিদের জন্য সুন্দর ইনশাআল্লাহ স্বাচ্ছন্দ্যে যারা তারা করতে পারে সেই পরিবেশ আমরা সৃষ্টি করছি। জাতীয় ঈদগাহে ৩৫,০০০ মানুষ নামাজ আদায় করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর কয়েকদিন পরে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হবে জাতীয় ঈদগাহ ময়দান। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঈদের দিন, আর সে বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। নারী পুরুষ সবাইকে ঈদ জামাতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তোহা খান তামিম, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। বিক্রির উদ্দেশ্যে রাজধানীর সড়কে পশু নিয়ে দাঁড়ালেই নেওয়া হবে ব্যবস্থা, এমনকি পশুবাহী গাড়িগুলোকেও মানতে হবে বিশেষ নির্দেশনা। বুধবার ঈদুল আজহার প্রস্তুতি নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। বলা হয়, তদারকির জন্য রাজধানীর প্রবেশ পথগুলোতে বসানো হবে চেকপোস্ট। রাজধানীবাসীর নিত্যদিনের সঙ্গী যানজট, তবে ঈদ এলে তা বেড়ে যায় কয়েক গুণ, বিশেষ করে কুরবানির ঈদে। সড়কে পশুর হাট বসানো আর পশুবাহী ট্রাক এই যানজটের অন্যতম কারণ। এবার ঢাকার সড়কে বিশৃঙ্খলা এড়াতে আগে ভাগেই মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, বাজারের বাইরে পশু নিয়ে দাঁড়াতে পারবে না কোনো বিক্রেতা। এমনকি গরু বহন করা প্রতিটি গাড়ির সামনে ব্যানার লাগানোর নির্দেশনাও দিয়েছেন তারা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন হাটে পশুবাহী গরুগুলো আসবে, গরুর গাড়িগুলো আসবে। যেই গরুর গাড়ির সামনে যেই স্টিকার লাগানো থাকবে, যেই হাটের নাম লেখা থাকবে, যেই হাটের বিবরণী থাকবে, সেই গরুর গাড়িকে আমরা সেই হাটেই ডাইরেক্ট করব। কোন অবস্থাতেই মাঝপথে বা অযাচিতভাবে কেউ গরুর গাড়িকে থামাবেন। বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে পুলিশ জানায়, তদারকির জন্য প্রতিটি টার্মিনালেই থাকবে তাদের প্রতিনিধি। রাস্তায় যত্রতত্র যাত্রী তোলা বন্ধ করতে দূরপাল্লার বাসগুলোকেও দেয়া হয়েছে নির্দেশনা। মোটরসাইকেল চলাচলেও রাখা হবে কড়া নজরদারি। দূরপাল্লার এবং আন্তর্জেলার যে বাস টার্মিনালগুলো আছে তার বাইরে কোনো বাসই সড়কে বাস রেখে থামিয়ে যাত্রী উঠাবে না। টার্মিনাল ভিত্তিক কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট প্রদর্শন করা আছে এবং এটা সবসময় প্রদর্শন করতে হবে। মোটরসাইকেল চালক এবং আরোহী যারা ঢাকা মহানগরী ছেড়ে দূর দূরান্তে যাবে, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গমন করবেন ঈদ উপলক্ষে, তারা যেন সর্বদা হেলমেট পরিধান করে এবং গতিসীমা মেনে চলে, সেই বিষয়টি ট্রাফিক বিভাগ নিশ্চিত করে। তদারকির জন্য রাজধানীর প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানোর কথাও জানান অতিরিক্ত কমিশনার। কিছু কথা বলতে চাই। মেহেদি হাসান, সময় সংবাদ, ঢাকা। পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকা সহ সঠিক পরিকল্পনার অভাবে রাজধানীতে আজও আলোর মুখ দেখেনি নির্দিষ্ট স্থানে পশু কোরবানির পরিকল্পনা। নগর কর্তৃপক্ষ এই জন্য দায়ী করছে নাগরিকদের অনাগ্রহকে। আর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগের পাহাড় নগরবাসীর। পরিচ্ছন্ন স্বাস্থ্যকর নগরী নিশ্চিতে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। রাশেদ বাপ্পির রিপোর্ট। রাজধানীতে প্রতি বছর পশু কোরবানি হয় কয়েক লাখ। বেশিরভাগ কোরবানিদাতাই বেছে নেন নিজের বাড়ির সামনের সড়ক, গ্যারেজ কিংবা পার্শ্ববর্তী খোলা জায়গা। বৃষ্টি হলে তো কথাই নেই। এমন পরিস্থিতি এড়াতে 9 বছর আগে 2015 সালে চালু হয় নির্দিষ্ট স্থানে পশু কোরবানির ধারণা। শুরুতে বেশ কিছু সীমাবদ্ধতার জন্য নগরবাসীর খুব একটা সাড়া না মিললেও প্রত্যাশা ছিল দিন গড়ালে বাড়বে অংশগ্রহণকারীর সংখ্যা।
তবে সেই প্রত্যাশার পূরণ হলো কই? মানুষের সাড়া না পেয়ে 2021 সালে এই নিয়ম থেকে সরে আসে দক্ষিণ সিটি। উত্তরে এখনো চালু আছে ঠিকই, তবে সেটি নামে মাত্র। নির্দিষ্ট স্থানে পশু কোরবানির জন্য চলতি বছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তার আওতাধীন প্রতিটি ওয়ার্ডে 3টি করে জায়গা তৈরির প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। সেই হিসেবে উত্তরের 54টি ওয়ার্ডে বরাদ্দ থাকছে 162টি জায়গা। প্রতিটি স্থানে প্যান্ডেল, কসাই, মাংস পরিবহন সহ সব ধরনের সুযোগ সুবিধা রাখার দাবি করলেও এবারও আস্থাহীনতায় নগরবাসী। অনেক বড় লোকের বাড়ির পিছনে অনেক জায়গা আছে, উনি করবে, কিন্তু 90% লোকের তো বাড়ি নাই। তো তারা তো আমরা ওইখানে যেতে চাই, পর্যাপ্ত সুবিধা দিলে আমরা কেনা যাবো ওইখানে। যদি পর্যাপ্ত সুবিধা থাকতো সবাই যেত, কেন আছে তো আমি তো চাবো না আমার বাড়িতে নগর হোক। যদি নির্দিষ্ট জায়গায় পশু কুরবানি না দেওয়া হয় তাহলে তো পরের দিন থেকে এলাকায় চলাই যাবে না। নগর কর্তৃপক্ষ এবছরও পর্যাপ্ত সুযোগ সুবিধা রাখার দাবি করলেও খোদ কাউন্সিলরে স্বীকার করছেন মিল নেই কথার সাথে কাজের। প্রত্যেকটি ওয়ার্ডে অ্যাটলিস্ট 3টা জায়গা আমরা নির্ধারণ করেছি। প্রয়োজনীয় সংখ্যক লজিস্টিক্স, গাড়ি, ম্যান পাওয়ার সমস্ত কিছুই মোবিলাইজ করা হয়েছে। ওখানে কুরবানি করতে যে মানুষ বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়, পানি পাওয়া যায় না, পরিষ্কার করা যথেষ্ট লোক পাওয়া যায় না, যার ফলেই এখানে আমরা ফল্ট করছি। বিশেষজ্ঞরা বলছেন নগরের পরিবেশ ও নাগরিকের স্বাস্থ্য বিবেচনায় গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সুযোগ নেই। দীর্ঘমেয়াদী লক্ষ্য মাথায় রেখে নির্দিষ্ট স্থানে পশু কোরবানিতে নাগরিকদের অভ্যস্ত করার আহ্বান তাদের। ডিমান্ডের তুলনায় নির্দিষ্ট স্থান সেইটা আসলে অল্প, সেই জায়গাটাও কি বাস্তবসম্মত বা বিজ্ঞানসম্মত, সেখানেও দেখলে দেখা যাবে যে সেই জায়গারও ময়লা আশেপাশে ছড়াবে। তাহলে সেই নির্দিষ্ট স্থান আর আমাদের বসত বাড়ি খুব বেশি পার্থক্য নেই, যতক্ষণ না আমরা আধুনিক স্লটারিং হাউসে যেতে পারবো। কোরবানি ছাড়াও বছরের বাকি সময়ে যত্রতত্র পশু জবাই বন্ধে আধুনিক জবাইখানা বা স্লটার হাউস নির্মাণ করেও চালু না করতে পারার ব্যর্থতা আছে ঢাকার 2 নগর কর্তৃপক্ষের ঝুলিতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এবার শ্রমিকের টাকা আত্মসাতের মামলায় প্রাথমিকভাবে অভিযুক্ত ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রায় 26 কোটি টাকা দুর্নীতির মামলায় ইউনুস সহ 14 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সাক্ষ্য গ্রহণ শুরু হবে 15 জুলাই। লোহার খাঁচার মধ্যে রাখা নিয়ে ক্ষুব্ধ ইউনুস আনলেন হয়রানির অভিযোগ। আর দুদক আইনজীবী বলছেন শ্রমিকের স্বার্থ কখনোই দেখেননি এই নোবেলজয়ী, উল্টো যোগ সাজসে টাকা আত্মসাৎ করেছেন। বিচারক বলেছিলেন এজলাসের সামনে বেঞ্চে বসতে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই অন্য আসামির সঙ্গে গিয়ে দাঁড়ান লোহার খাঁচার কাঠগড়ায়। পরে আদালত থেকে বের হয়ে লোহার খাঁচা নিয়ে জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া। আমাকে বলা হয়েছিল যে আপনি থাকেন, আমি বললাম যে সবাই যাচ্ছে আমি সঙ্গে থাকি। তো সারাক্ষণই খাঁচার ভেতরে ছিলাম। একটা সভ্য দেশে কেন এরকম হতে যাবে? কেন একজন নাগরিককে খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে? বাঘের খাঁচার মধ্যে ওনাকে কোনোদিনই ঢুকানো হয় না, ওনাকে প্রত্যেক দিনই বলা হয় আপনি বসেন এবং আপনি আমাদের সাথে থাকেন, বসেন। কিন্তু তিনি অন্যান্য আসামি যারা ওই যে নিয়ম মোতাবেক যেখানে দাঁড়ানোর বিধান, সেখানে তিনি তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে উনি ঢুকে যান। গ্রামীণ টেলিকমের কল্যাণ তহবিল থেকে শ্রমিকের পাওনা ছিল 437 কোটি টাকা। এর মধ্যে 25 কোটি 20 লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 আসামির বিরুদ্ধে। দুদকের তদন্তে উঠে আসে শ্রমিক কর্মচারী প্রতিনিধি আইনজীবীর সঙ্গে যোগসাজশের মাধ্যমে জাল জালিয়াতি করে টাকাগুলো বেহাত করা হয়। বুধবার আলোচিত এই মামলায় আদালতে হাজির হন অধ্যাপক ইউনুস। ছিলেন অন্য 13 আসামিও। তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে নির্দোষ দাবি করেন আসামিরা। এ সময় আদালতে উপস্থিত ছিলেন কয়েকটি দেশের প্রতিনিধিও। পরে ইউনুস সহ 14 আসামির বিচার শুরুর আদেশ দেন আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় 15 জুলাই। ইউনুসের দাবি তাকে হয়রানি করা হচ্ছে। একই সুরে কথা বলেন তার আইনজীবীও। দুদক বলছে সব হচ্ছে আইন ও প্রমাণের ভিত্তিতে। যে একটা হলো যে আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এগুলো হলো হয়রানি, যে কথার কথা বলেই যাচ্ছে। আগে অভিযোগ করেছে লেবার কোর্টে আপনি কেন শ্রমিকের প্রাপ্য দিলেন না, আর এইখানে প্রাপ্য দেওয়ার পর বললেন আপনি তাদের প্রাপ্য দিয়েছেন, তাদের সাথে কেন দিলেন, কেন নেগোসিয়েশন করলেন? এটাই হচ্ছে অপরাধ। ডক্টর প্রফেসর ইউনুস তিনি তো শ্রমিকের স্বার্থ কোনোদিন দেখেনই নেই। একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট করেছিলেন, সেই সেটেলমেন্ট এগ্রিমেন্টটা জাল ছিল,
কারণ সেখানে যেদিন এগ্রিমেন্ট করেছেন সেদিনই তারা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, অথচ ডকুমেন্টসে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা 1 মাস পরে হয়েছে। বিচার শুরু হওয়া 14 জনের মধ্যে ডক্টর ইউনূস সহ 7 জন গ্রামীণ টেলিকমের, 3 জন শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা এবং 2 জন আইনজীবীও রয়েছেন। আইনের যে 2 ধারায় আসামিদের বিচার শুরু হচ্ছে, এর এক ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড, আরেক ধারায় 10 বছরের শাস্তির বিধান রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিচার নিয়ে ডক্টর ইউনূস যা বলে বেড়াচ্ছেন তা অসত্য ও দেশের জন্য অপমানজনক বলে জানিয়েছেন আইনমন্ত্রী। ইউরোপীয় ইউনিয়ন জানতে চাওয়ায় ইউনূসের বিচার প্রক্রিয়ার বিষয়ে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার সচিবালয়ে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর একথা জানান মন্ত্রী। বুধবার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত সৌজন্য সাক্ষাতে আসেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। এ সময় শ্রম আইন, রোহিঙ্গা প্রসঙ্গ, এআই সম্পর্কিত আইন নিয়ে আলোচনা হলেও সবচেয়ে গুরুত্ব পায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়ার বিষয়টি। আইনমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নকে বলা হয়েছে ডক্টর ইউনূস তার বিচার প্রক্রিয়া সম্পর্কে অসত্য এবং দেশের মানুষের জন্য অপমানজনক তথ্য দিচ্ছেন। দেশের নাগরিকদের যেভাবে বিচার হয়, ডক্টর ইউনূসের বিচার প্রক্রিয়াও ঠিক সেভাবেই হচ্ছে বলে তাদেরকে নিশ্চিত করেন আইনমন্ত্রী। এ সময় কোন মামলায় ডক্টর ইউনূসের সাজা হয়েছে, কোন মামলায় বিচার চলমান, এ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নকে বিস্তারিত অবহিত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। শ্রমিকদের অধিকার তিনি লঙ্ঘন করেছিলেন এবং সেখানে মামলা হয়েছে, তাকে সাজা দেওয়া হয়েছে। অ্যান্টি করাপশন কমিশন একটা মামলা করেছে, সেই মামলার ব্যাপারে আমি বলেছি মামলাটা আদালতে চলমান। ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। এদিকে দুদকের আইনজীবী বলছেন, ডক্টর ইউনূসকে হেনস্থা করতে নয়, অপরাধের কারণেই বিচারের মুখোমুখি তিনি। অন্য 10 জনের মতোই চলছে তার বিচার কাজ। চার্চকে যেই সাক্ষাৎকারটা যেটা দিয়েছে সেটা আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। ওনার বক্তব্য অত্যন্ত আপত্তিকর এবং একটা বিচারাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে উনি এই কথা বলতে পারে না। ডক্টর ইউনূসের এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শালীনতা বজায় রাখার আহ্বান জানান দুদক আইনজীবী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জনগণ আর আওয়ামী লীগ সরকারকে দেখতে চায় না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিগগিরই সরকার বিরোধী আন্দোলন আরও বেগবান করা হবে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। সুর একটাই, সুর হচ্ছে যে আমরা এই সরকারকে দেখতে চাই না, সরকারকে সরিয়ে জনগণের একটা শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই, সত্যিকার অর্থেই গণতান্ত্রিক চর্চা থাকবে, গণতান্ত্রিক অধিকারগুলো থাকবে। কৌশল তো সবসময় বদলাতে পারে, কিন্তু লক্ষ্য তো আমাদের এক। আমাদের লক্ষ্য একটাই, সেই লক্ষ্য হচ্ছে সরকারকে আমাদের ফেলতে হবে, সরিয়ে দিতে হবে এবং সেই কৌশলে হয়তো আমাদের আলোচনা হবে। আলোচনা করে আমরা আবারও সেই দিকে এগিয়ে যাবো। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, প্রতি মুহূর্তে আন্দোলন চলছে। এই আন্দোলনকে আমাদেরকে আরো শক্তিশালী করে সামনের দিয়ে জনগণকে সম্পৃক্ত আছে, আপনাকে জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে। পুঁজিবাজারে অস্তিত্ব সংকটে পড়েছে ব্রোকারেজ হাউসগুলো। লোকসানের চাপ সামাল দিতে পারছে না শাখা অফিসগুলো, এমনকি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে তারা। তাদের হিসাব বছর ব্যবধানে আয় কমেছে অন্তত 80%। সংকটে ঠিক কতগুলো হাউস বন্ধ হয়েছে বা বন্ধের উপক্রম হয়েছে তার সঠিক তথ্য নেই ডিএসই বা ডিবিএ কারো কাছেই। মোমেন হোসেনের ক্যামেরায় জানাচ্ছেন আলতাফ হোসাইন। কাজী ফিরোজ রশিদ সিকিউরিটিজ লিমিটেড। মতিঝিলে 1978 সাল থেকে বিনিয়োগকারীদের সেবা দিয়ে আসছে ব্রোকারেজ হাউসটি, কিন্তু দীর্ঘদিন ধরে পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা বাজার ছাড়ায় আর নতুন বিও অ্যাকাউন্ট না আসায় অন্তত 80% আয় কমেছে বলে দাবি প্রতিষ্ঠানটির। ক্ষতির মুখে গত 6 মাসে বন্ধ করতে হয়েছে তাদের 3টি শাখা অফিস, ছাঁটাই করতে হয়েছে প্রায় 150 কর্মী। পবিত্র ঈদুল আজহা 1 সপ্তাহ বাদে আমার জানা মতে এই হাউস কোনো এমপ্লয়ীদের বোনাস দিতে পারে নাই। ডিএসির অন্তর্ভুক্ত অধিকাংশ ব্রোকারেজ হাউসের অবস্থাই এমন, আর্থিক সংকটে বন্ধের উপক্রম। আমরা যারা বিনিয়োগকারীদের মধ্যস্থতাকারী হিসাবে লেনদেনগুলো করাই,
আমাদের উপরেও সেই চাপটা পড়ে। বিনিয়োগ কম থাকে, তাতে তাদের ইনকামও কমে গেল, তাদের স্টাফের বেতন দিতে পারছে না। ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা বলছেন, প্রতিদিন যেখানে অন্তত 1000 কোটি টাকার শেয়ার লেনদেন হওয়ার দরকার, সেখানে বর্তমানে 300 থেকে 400 কোটি টাকার মধ্যে আটকে আছে ডিএসির লেনদেন। ফলে লাভ তো দূরের কথা, খরচ যোগাতেই হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানগুলো। ট্রানজাকশন না হলে আমাদের কমিশন আসে না। নর্মালি কমিশন না আসলে আমাদের স্যালারির উপর একটা হ্যাম্পারিং হয়। জটের ভিতরে আটকায় রয়েছি যে আমাদের স্যালারি বাড়ানো হয় না, আমাদের কোনো ইনক্রিমেন্ট নাই। সংকটে ঠিক কতগুলো হাউস বন্ধ হয়েছে বা বন্ধের উপক্রম হয়েছে তার সঠিক তথ্য নেই ডিএসি বা ডিবিএ কারোর কাছেই। এই মার্কেটে যদি ভলিউম না বাড়ে, তাহলে এই মার্কেট ইজ আনসাস্টেনেবল ফর দ্য ব্রোকারেজ ইন্ডাস্ট্রি। নট অনলি ফর দ্য ব্রোকারেজ ইন্ডাস্ট্রি, ইট ইজ আনসাস্টেনেবল ফর এনি অফ দ্য মার্কেট ইন্টারমিডিয়ারিজ, ইনক্লুডিং মার্চেন্ট ব্যাংকস অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ। বর্তমানে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসিতে ব্রোকারেজ হাউস রয়েছে 306টি। বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচা থেকে কমিশন, বিও অ্যাকাউন্ট খোলা ও বাৎসরিক সিডিবিএল চার্জ থেকে প্রাপ্ত আয় দিয়েই চলে এসব প্রতিষ্ঠানের টিকে থাকার লড়াই। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। জরাজীর্ণ ভবনে ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দি নিয়ে কার্যক্রম চলছে খুলনা কারাগারের। সমস্যা সমাধানে 4000 বন্দির নতুন কারা ভবন নির্মাণ কাজ শুরুর পর মেয়াদ বাড়ানো হয়েছে 6 দফায়। এরপরও কাজ তো শেষ হয়নি, বরং ব্যয় বাড়ানো হয়েছে দ্বিগুণ। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। আসামিদের সংশোধনের সুযোগ সুবিধা রেখে খুলনায় 1 যুগ আগে আধুনিক কারাভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। বর্তমান ভবনটি জরাজীর্ণ ও ধারণ ক্ষমতার অধিক বন্দী থাকায় এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে এত বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ। বিপরীতে পুরনো ভবনে বন্দীদের জীবনযাপন হয়েছে আরও মানবেতর। লোক সংখ্যা বেশি, জায়গা কম, খাওয়ার মানটা ভালো না। তাদের অবস্থায় গাদাগাদি মানে ঠেলাঠেলি করে থাকতে খুবই কষ্টদায়ক। বাথরুম একটা, মানুষ তো 60-65 জন, বিল্ডিং তো বেশি ভালো না, নর্মাল তো। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় 2011 সালে আধুনিক কারাগার নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদনের পর জমি অধিগ্রহণ করতেই পেরিয়ে যায় 5 বছর। এরপর সিটি বাইপাস সড়কের পাশে 30 একর জমির উপর শুরু হয় নির্মাণ কাজ, যা শেষ হওয়ার কথা ছিল 2016 সালে। তবে 6 দফা মেয়াদ বাড়ানোর পরও কাজ বাকি প্রায় 10%। প্রকল্পের ব্যয় 140 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 288 কোটি টাকায়। যথাসময়ে নির্মাণ কাজ শেষ না হয় ক্ষোভ নাগরিক সমাজের। প্রকল্প মেয়াদ বেড়েছে, বারবার সেটার ব্যয়ভার বেড়েছে, কিন্তু সেটি আসলে কোনোভাবেই কেন যেন শেষ হচ্ছে না। এই জুনে বলা হচ্ছে সেটি শেষ হবে এবং কারাগারটি চালু হবে। আমরা এই বিষয় নিয়ে খুবই সন্দিহান। কাজের দীর্ঘসূত্রিতার জন্য করোনাকাল, নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ নানা কারণের কথা বলছে গণপূর্ত অধিদপ্তর। তবে চলতি মাসেই কাজ শেষের আশ্বাস দিচ্ছেন এই কর্মকর্তা। কাজগুলো একেবারেই প্রান্তিক পর্যায়ে আছে, আমরা শুধু ফিনিশিংয়ের কাজগুলো করছি। এর সাথে আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো ছিল, ড্রেন নির্মাণ, এসটিপি নির্মাণ, সবগুলো কাছে সুসম্পন্ন হয়েছে। এদিকে কারা কর্তৃপক্ষ বলছে পুনর্বাসন ও সংশোধনের জন্য বন্দীদের আধুনিক কারাগারে স্থানান্তর জরুরি হয়ে পড়েছে। আশা করছি যে আমরা নতুন কারাগারে অচিরেই স্থানান্তরিত হব এবং বন্দীদের প্রশিক্ষণ এবং তাদের সংশোধনের পথ আরও সুগম হবে। খুলনার পুরাতন কারাগারে থাকার কথা 678 জনের। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী সেখানে বর্তমানে বন্দী আছেন 1300 জন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। প্রায় 3 বছর আগে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেক পোস্ট ভবন নির্মাণ করা হলেও এখনও শুরু হয়নি কার্যক্রম। পাশে কাস্টমস ভবনে কোনো রকম চলছে এই কার্যক্রম। এতে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের। গণপূর্ত বিভাগ সম্পূর্ণ ব্যবহার উপযোগী বললেও ইমিগ্রেশন পুলিশ বলছে কিছু কাজ এখনও বাকি। মাহফুজ মামুনের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। 2017 সালের 30 এপ্রিল শুরু হয় চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট ভবনের নির্মাণ কাজ। 3তলা ভবনটির নির্মাণ শেষ হয় 2021 সালের 30 সেপ্টেম্বর। তবে প্রায় 3 বছরেও শুরু হয়নি নতুন ভবনে ইমিগ্রেশন কার্যক্রম। যাত্রী ও এলাকাবাসী জানান ভবনটি দীর্ঘদিন পড়ে আছে, এতে নষ্ট হচ্ছে অনেক সরঞ্জাম। পাশেই কাস্টমস ভবনের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করে শেষ করতে হয় ইমিগ্রেশনের কাজ। অথচ নতুন ভবনে সব ধরনের যাত্রী সুবিধা থাকলেও মিলছে না কিছুই। কার্যক্রম এখনো চালু হয়নি, কিন্তু সে ঘর হয়েই পড়ে রয়েছে। ইমিগ্রেশন অফিসটা চালু হয় নাই, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। বসার কোনো জায়গা নাই, এখানে ওয়াশরুমের কোনো ব্যবস্থা নাই। ছোট একটা বিল্ডিং এ সবকিছু কার্যালয়, এটা সবার জন্যই
সমস্যা হয়। কাস্টমসের যে ছোট্ট ঘরটা আছে এটা অনেক জনের অসুবিধা হয়। নতুন যে ভবনটা আছে এটা চালু হলে দ্রুত চালু হলে ভালো হয়। তবে গণপূর্ত বিভাগ ভবনটি সম্পূর্ণ ব্যবহার উপযোগী দাবি করলেও ইমিগ্রেশন পুলিশ বলছে কিছু কাজ এখনো বাকি। ইমিগ্রেশন পুলিশ খুব শীঘ্রই এই ভবনে ইমিগ্রেশনের কাজটা শুরু করবে। এর জন্য যদি ছোটোখাটো কোনো চাহিদা তাদের থাকে যে আমাদের কিছু যদি করতে হয় আমরা সেটা দেখব। এখনো কার্যক্রম চলমান, আমরা এখনো বুঝে পাইনি। আমরা প্রত্যাশা করছি খুব দ্রুত বুঝে পাবো। বুঝে পেলে আমাদের ইমিগ্রেশনের পুরো সেটআপটা নতুন বিল্ডিংয়ে চলে যাবে। গণপূর্ত বিভাগের তথ্য মতে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট ভবন নির্মাণে ব্যয় হয় প্রায় ৩,৬,০০,০০০ টাকা। দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে প্রতিদিন বাংলাদেশ ভারতে প্রায় ১,০০০ পাসপোর্টধারী যাত্রী যাওয়া আসা করেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। বিদেশে পাঠানোর কথা বলে কোটি টাকা নিয়ে লাপাত্তা ঝিনাইদহের এক আদম ব্যবসায়ী। পাসপোর্টে জাল ভিসা ও বিমানের টিকিট দিয়ে নেওয়া হয় বিমানবন্দরে। টের পেয়ে প্রতিবাদ করলে পালিয়ে যায় প্রতারক। অসহায় ২০টি পরিবার টাকা ফেরত চাইলে করা হচ্ছে হয়রানিও। সজিবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হতদরিদ্র ইসরাফিল হোসেন রাস্তায় রাস্তায় আখের রস বিক্রি করে চলে তার সংসার। পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে ব্রুনাই যাওয়ার জন্য পার্শ্ববর্তী কোটচাঁদপুরের তালসার গ্রামের আদম ব্যবসায়ী গোলাম মোস্তফাকে ৪ লাখ টাকা দেন তিনি। কয়েক দফা ঢাকায় নেওয়ার পর পাসপোর্টে দেওয়া হয় জাল ভিসা ও বিমানের টিকিট। বিমানবন্দরে গিয়ে বিষয়টি টের পেলে পালিয়ে যায় প্রতারক গোলাম মোস্তফা। টাকা 3 ডেটে দেবে বলেছে, 3 ডেটে না দিয়ে 3 ডে মাস পুড়ে গিয়েছে, মাস পুড়ে যাওয়ার মধ্যে সে কাউন্সিল হাজির হয়নি, সে পালাতো। ইসরাফিলের মতো ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার অন্তত ২০ জন মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে গোলাম মোস্তফা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রত্যেককে দেয়া হয় জাল ভিসা ও বিমানের টিকিট। জমি বিক্রি ও ধার দেনা করে টাকা দেওয়া দরিদ্র মানুষগুলো পড়েছেন বিপাকে। টাকা ফেরত চাইলে উল্টো হয়রানি করা হচ্ছে বলেও জানান তারা। তার বাড়ি যায়, বাড়ি গেলে তার বউ, তার মা বাপ, ভাই ভাগান আমাদের সাথে মনে করেন খারাপ ব্যবহার করে। 1 কোটি টাকা নিয়ে এইভাবে সে বিভ্রান্তির ভিতরে ফেলে দিয়ে সিএম মেম্বারের কাছে সই নিয়ে টাকা দেওয়ার কথা কাউন্সিলে ডাকা হয়েছে। যেদিন লাস্ট তারিখ আসলো, জিয়ার তারিখ ফার্স্ট, সেই দিন সে উধাও। এখন সে বাড়িতে পলাতক। 24 তারিখে টাকা দিয়ে চাইলো, 24 তারিখে আগে সে আবার নিখোঁজ হয়ে গিয়েছে। এদিকে গোলাম মোস্তফার খোঁজ নিতে তার শ্বশুর বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। গত 2 মাস ধরে তাদের সঙ্গেও যোগাযোগ বন্ধ বলে দাবি তার স্ত্রী ও স্বজনদের। এই বেটা যে ও মনে করেন গিয়েছেই, ও বেঁচে আছে কি মরে আছে আমি নিজেও জানি না। তার ভাইও জামিনদার ছিল, এখন এই কায়দায় আছে, সে আছে পলাতক কায়দায় রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থার আশ্বাস পুলিশের। মোস্তফার বিরুদ্ধে যদি আমাদের থানায় কোনো অভিযোগ প্রদান করে, আমরা অভিযোগ তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করব। অভিযুক্ত আদম ব্যবসায়ী গোলাম মোস্তফার বাড়ি কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো মে আই হেল্প ইউ নামে বিশেষ ডেস্ক। বিমানবন্দরে যে কোনো তথ্য জানাতে ও যাত্রী হয়রানি বন্ধে এমন বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন বিমান কর্তৃপক্ষ। যাত্রীরা এই সুবিধাকে স্বাগত জানালেও সেবার মান উন্নয়নের দাবি জানিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দেশের দ্বিতীয় বৃহৎ বিমানবন্দর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিদিন গড়ে উঠানামা করে 18টি অভ্যন্তরীণ এবং 40টি আন্তর্জাতিক ফ্লাইট। প্রায় 5000-এর বেশি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেন, যাদের অধিকাংশই প্রবাসী কর্মী। প্রথমবারের মতো বিদেশ যাওয়ার সময় কার্যক্রম সম্পর্কে না জানায় বিড়ম্বনায় পড়েন অনেকে। কোন গেট দিয়ে প্রবেশ করতে হবে কিংবা কোন কাউন্টারে চেকিং করতে হবে এমন তথ্য অজানা থাকে। যাত্রীদের এমন সব সমস্যার সমাধানে মে আই হেল্প ইউ নামে বিশেষ হেল্প ডেস্ক চালু করল বিমানবন্দর কর্তৃপক্ষ। এই উদ্যোগকে স্বাগত জানালেও বিমানবন্দরের সেবার মান আরও উন্নত করার দাবি যাত্রীদের। কিন্তু যাত্রীরা বিদেশ থেকে আসবে, হেল্প ডেস্ক হলে যাত্রীদের লাভ আমরা জানতে পারলাম। লাগেজ হারাই গেছে, এটা আমি ওখানে দিকে অভিযোগ করি, তাহলে অবশ্যই ওনারা আমাকে একটু হেল্প করবে। বুধবার সকালে ডেস্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ। যাত্রীদের যাতায়াত সহজ করার পাশাপাশি ডেস্কটি হয়রানি বন্ধে সহায়ক হবে বলে প্রত্যাশা তার। এটা চাচ্ছি সেটা হলো যে আমাদের যাত্রীরা যারা বাইরে থেকে আসে অথবা যায়, তারা যেন প্রপার সার্ভিসটা আমাদের বিমানবন্দর থেকে পায়। সার্বক্ষণিক 2 জন কর্মী দিয়ে পরিচালিত হবে এই হেল্প ডেস্কটি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।
টানা 13 দিন বন্ধ থাকার পর ফের চলাচল শুরু করেছে চট্টগ্রাম কক্সবাজার রুটের বিশেষ ট্রেন। এতে দারুণ খুশি যাত্রীরা। যাত্রী চাহিদা বিবেচনা করে 24 জুনের পর এই রুটে ট্রেন চলাচল সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানিয়েছে স্টেশন মাস্টার। মোহাম্মদ ফরাজার ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেন চালুর পর গত রোজার ঈদে চট্টগ্রাম কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। গত 8 এপ্রিল থেকে চালু হওয়া এই ট্রেনটি ইঞ্জিন ও লোকোমাস্টার সংকট দেখিয়ে গত 30 মে বন্ধ করে দেয়। এরপর শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে সড়ক পথে 145 কিলোমিটার দূরত্ব বাসে পাড়ি দিতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। যানজটের সেই সময়ও বাড়ে। খরচ হয় নন এসি বাসে 420 টাকা, এসি বাসে প্রায় 1000 টাকা। তার বিপরীতে ট্রেনের ভাড়া সর্বনিম্ন 45 থেকে 185 টাকা। ট্রেনে যেতে সময় লাগে 3 ঘন্টা 20 মিনিট। তাই চট্টগ্রাম কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেনের চাহিদা ছিল তুঙ্গে। কিন্তু ঈদ স্পেশাল ট্রেন বন্ধের 13 দিনের মাথায় কোরবানির ঈদকে সামনে রেখে ফের চালু হয়েছে চট্টগ্রাম কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেন। এতে দারুণ খুশি এই রুটের যাত্রীরা। বাসে আসা করার সময় 400 টাকা মতো খরচ হতো, এখন ট্রেনে পটিয়া থেকে এখানে 175 টাকায় আসতে পারতেছে। টাইম বেজে যাচ্ছে, সবকিছু মিলে কক্সবাজারবাসীর জন্য ট্রেন অনেকটা আশীর্বাদ। লোকাল সবসময় যদি সার্ভিসটা যদি সবসময় দেয় তাহলে তো পাবলিকের জন্য অনেক ভালো হবে। চট্টগ্রাম কক্সবাজার রুটে স্পেশাল ট্রেন ঈদের পরবর্তী 1 সপ্তাহ বা 24 জুন পর্যন্ত চলাচল করবে। তাই যাত্রীদের দাবি চট্টগ্রাম কক্সবাজার রুটে প্রতিদিনই যেন ট্রেন চলাচল করে। আমরা চাই সবসময় যেন ট্রেনটা সবসময় চলে। এটা কন্টিনিউ চললে ভালো হয়, কারণ সময়ও কম লাগে, রাস্তায় জ্যাম হয়। 24 ঘন্টার জন্য আমরা এই সার্ভিসটা পাই। স্টেশন মাস্টার জানালেন, যাত্রী চাহিদা বিবেচনা করে 24 জুনের পর এই রুটে ট্রেন চলাচল সময়সীমা বাড়ানো হতে পারে। যাত্রী চাহিদা যদি প্রচুর থাকে, চাহিদার প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ পুনরায় টাইম এক্সটেনশনের বিষয়টি বিবেচনা করবে। গত 8 এপ্রিল চালু হওয়া এই ট্রেন থেকে 30 মে পর্যন্ত 51,25,362 টাকা রাজস্ব আদায় হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সুনামগঞ্জে জব্দ করা হয়েছে 173 বস্তা ভারতীয় পণ্য। বুধবার রাতে শহরের পুরাতন বাস স্ট্যান্ডে এলাকার এসএ পরিবহনের কাউন্টারে অভিযান চালায় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যের সমন্বয়ে গঠিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা দলের সদস্যরা। সেখানে কয়েকটি বস্তা খুলে তল্লাশি চালালে উদ্ধার হয় ভারতীয় পণ্য, খাদ্য ও প্রসাধনী। পরে সেখান থেকে ভারতীয় পণ্য বোঝাই সর্বমোট 173টি বস্তা জব্দের আদেশ দেন সহকারী কমিশনার ভূমি এমদাদুল হক শরীফ। আদালতের নিলামের রসিদ, সীমান্ত হাটের কার্ড ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে সীমান্ত এলাকা থেকে কয়েকজন ব্যক্তি পণ্যগুলো ঢাকায় পাঠানোর জন্য বুকিং দেয়। পরে সেসব নথি যাচাইয়ের পর পণ্যগুলো ভারতীয় অবৈধ বলে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জানান এসএ পরিবহনের সুনামগঞ্জ শাখায় ব্যবস্থাপক শওকত কামাল। ফেনীতে সংবর্ধনা দেয়া হলো মাউন্ট এভারেস্ট জয়ী বাংলাদেশি পর্বতারোহী ডাক্তার বাবর আলীকে। বুধবার বিকেলে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে ডিডি ল্যাব নামের একটি ডায়াগনস্টিক সেন্টার। সেখানে চিকিৎসকের পক্ষ থেকে বাবর আলীকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে মাউন্ট এভারেস্ট জয়ের নানা অভিজ্ঞতা তুলে ধরেন বাবর। প্রতিটা মানুষের জীবনে নিজের লক্ষ্য পূরণ করা এভারেস্ট জয়ের সমান বলেও মন্তব্য করেন এই পর্বতারোহী। ডাক্তার বাবর আলী আরও বলেন, নিজ নিজ পেশায় কর্মদক্ষ হওয়া এভারেস্ট জয়ের দিকেই এগিয়ে যাওয়ার সমান। মাউন্টেনিয়ারিং এ সবসময় 3M লাগে, এই 3টার মিশেলও লাগবে। মানে মাউন্টেনিয়ারিং এ M আছে, আরও 3টা M দরকার। নাম্বার 1 সবার আগে মাইন্ডটা লাগবে, ওই মাইন্ডসেটটা থাকাটা ইম্পর্টেন্ট। এরপরে মাসল বলতে এন্ডুরেন্স বা দমটা লাগবে। আর ফাইনালি মানি, এই 3টার মিশেল লাগবে। তো এই 3টার মিশেল হলে যে কোনো 3M ক্লাইম্ব করা সম্ভব আর কি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার সকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিমান বাহিনীর একটি চৌকস
কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করেন। পরে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী সালেহা খান। শ্রদ্ধা নিবেদন শেষে বেদির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে পবিত্র ফাতিহা পাঠ এবং বঙ্গবন্ধু সহ 15 আগস্ট নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। আর পরিবারের সকল সদস্যদেরকে আপনি মাননীয় প্রধানমন্ত্রী। বগুড়ায় বিদায়ী কর্নেল কমান্ড্যান্ট সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে সেনাবাহিনীর আর্মার্ড কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফ্যান্সি রেজিমেন্টের সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। আনুষ্ঠানিকতা শেষে জেনারেল শফিউদ্দিন অনুষ্ঠানে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে তার বিদায়ী বক্তব্য রাখেন। এর আগে সকালে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সেনাপ্রধানের বিদায়ী দরবার অনুষ্ঠিত হয়। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমার পরে আস্থা রেখে সেনাবাহিনী প্রধানের দায়িত্ব দিয়েছিলেন, আর যারই ফলশ্রুতিতে আজকে আমি আপনাদের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে উপস্থিত থাকতে পেরেছি। রেজিমেন্টের প্রতিটি সদস্য পেশাগত দক্ষতা, কঠোর পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই রেজিমেন্টের উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। খুলনায় পশুর চামড়া সংরক্ষণ ও বেচাকেনা নির্ধারিত স্থান না থাকায় এবারও কোরবানির ঈদে বিপুল সংখ্যক চামড়া নিয়ে বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছেন ব্যবসায়ীরা। একসময় নগরীর শেখপাড়া এলাকায় অর্ধশতাধিক চামড়ার দোকান থাকলেও 5 বছর আগে তা বন্ধ করে দেয় প্রশাসন। আলাদা মার্কেটের জন্য ব্যবসায়ীর বিভিন্ন সময় দাবি জানালেও তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। নগরীর শের-এ বাংলা রোড সড়কের দুপাশ জুড়ে এখন লেদ মেশিনের যন্ত্রাংশ থাকলেও এক সময়ে কাঁচা চামড়ার স্তূপ থাকতো এখানে। অর্ধশতাধিক দোকান থাকায় এলাকাটিও পরিচিত ছিল চামড়াপট্টি হিসেবে। দক্ষিণাঞ্চলের সবথেকে বড় চামড়া বাজারের একটি ছিল খুলনায়। কোরবানির ঈদ বাদেও এই মার্কেটে প্রতিদিন চলত চামড়া বেচাকেনা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের ট্যানারি মালিকরা এখান থেকে চামড়া সংগ্রহ করতেন। বছরে কোটি টাকার ব্যবসা হতো এখান থেকেই। এলাকাটি ধীরে ধীরে জনবহুল হয়ে ওঠায় কাঁচা চামড়া থেকে দুর্গন্ধ ছড়ানো ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের চাপে 2019 সালে শেখপাড়া থেকে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন ব্যবসায়ীরা। এরপর থেকেই চামড়া সংরক্ষণ ও বেচাকেনার নির্ধারিত স্থান নেই খুলনাতে। কোথাও সড়কের পাশে উন্মুক্ত স্থানে, নগর সংলগ্ন 0 পয়েন্ট এলাকায় অস্থায়ীভাবে চামড়া জড়ো করেন তারা। কোরবানির সময় বিপুল সংখ্যক চামড়া নিয়ে বিপাকে পড়তে হয়। অনেক চামড়াই নষ্ট হয়ে যায়। এতে প্রতি বছরই আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। চামড়াটা সঠিকভাবে গুণগত মানও হচ্ছে না, সরকার হারাচ্ছে রাজস্ব আর আমরা হারাচ্ছি আমাদের পুঁজি। সব দিকে উন্নয়ন হচ্ছে, চামড়া সেক্টরের পরে এত অনীহা কেন সরকারের? আমাদের এই সেক্টরকে একটু দেখুক তারা। চামড়াটা কিন্তু কমসে কম 15 দিন আমার যত্ন খাতির করে রাখতে হবে, তারপরে একটা পার্টিতে ডাকতে হবে, তারপরে বেচা বিক্রির লাইনে যাইতে হবে। কিন্তু চামড়ায় রাস্তায় লবণ দিয়ে তো পুলিশ তো 3 দিনের বেশি রাখতে দেবে না। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, প্রশাসনের উদাসীনতার কারণেই সম্ভাবনাময় এই শিল্পটি ধ্বংসের মুখে। প্রশাসনের উদাসীনতা, স্থানীয় জনপ্রতিনিধিদের ব্যর্থতার কারণে আমাদের চামড়া মার্কেটটা খুলনা হচ্ছে না। তবে সিটি কর্পোরেশন বলছে, পরিকল্পনা থাকলেও সড়ক সংস্কার সহ নগরীর অন্যান্য উন্নয়ন কাজ চলমান থাকায় আপাতত আলাদা মার্কেট করা সম্ভব নয়। ভবিষ্যতে যদি সুযোগ পাই আমরা চামড়ার জন্য যদি তাদের নির্ধারিত একটা জায়গা রাখবো, যতদিন পর্যন্ত না হবে অতীতে যেভাবে করছে এখনো সেইভাবে করব। গত বছর কোরবানির ঈদে খুলনা থেকে প্রায় 50,000 পশুর চামড়া সংগ্রহ করা হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ট্যানারি মালিকদের কাছে বকেয়া অন্তত 7 কোটি টাকা। এই কারণে কোরবানি পরবর্তী চামড়া ব্যবসা নিয়ে হতাশ যশোরের ব্যবসায়ীরা। চামড়া খাত রক্ষায় কাঁচা চামড়া রফতানির দাবি ব্যবসায়ী নেতাদের। জুয়েল মৃধার পাঠানো তথ্য এবং আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার হাট যশোরের রাজার হাট। এ হাটে খুলনা বিভাগের 10 জেলার ব্যবসায়ীদের পাশাপাশি আশপাশের এলাকার ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন।
কয়েক বছর ধরে চামড়ার টানা দরপতনের কারণে লোকসানে এ অঞ্চলের ব্যবসায়ীরা, বিশেষ করে ট্যানারি মালিক ও মহাজনদের কাছে বকে অন্তত 7 কোটি টাকা। এতে বেশিরভাগ আড়তি বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। চলতি বছর কোরবানির পশুর চামড়ার ব্যবসা নিয়ে হতাশ তারা। ঈদের আগে যদি তারা টাকা না দেয় তাহলে আমরা চামড়া কিনবো কিভাবে? এই চামড়া শিল্পটা দিন দিন এই কারণেই ধ্বংস হয়ে যাচ্ছে। এই টাকাটা আজ দিই কাল দিই করে এইভাবে ঘোরাচ্ছে। আমরা আজকে 10-12 বছর কিন্তু এই টাকাটা পাইনি। সরকার যে রেট দিয়েছে এই রেটটা আমাদের কাছে কম হয়ে যাচ্ছে, এবং লবণের যে দাম এবং জোনের যে দাম, এরকম দামে আর কি চামড়া ক্রয় করার পরে আমাদের এখানে বেচতে গেলে একটু সমস্যা হয়। আমরা শেষ হয়ে গেছি, এখন বাকি আছে আমাকে জায়গা জমি বেচতে, আর ব্যাংকে গেলে আমাদের মতো লোকের জায়গা জমি দেয় না লোন। খুব দুশ্চিন্তা আছি, এখন না দিলে আমরা খুব নিঃস্ব হয়ে যাব। আমরা তো খুবই দুরবস্থায় আছি। কাঁচা চামড়া রপ্তানি করে এ খাতকে রক্ষার দাবি ব্যবসায়ীদের। কাঁচা চামড়া বিদেশে রপ্তানি করা একমাত্র উদ্যোগ নেওয়া, এবং সেই উদ্যোগ নিলে এখানে যে লক্ষ লক্ষ মানুষ এতে আরো আগ্রহ বাড়বে। যশোরের এই হাটকে ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 10,000 ছোট বড় ব্যবসায়ী ব্যবসা করেন। আর কোরবানির ঈদ পরবর্তী 2 মাসের হাটগুলোতে প্রায় 100 কোটি টাকার বাণিজ্য হয়। সময় সংবাদ, যশোর। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় খামারিরা পশু বাজারজাত করতে শুরু করে দিয়েছেন। বাজারে দেশীয় গরুর চাহিদা থাকায় এবছর কিছুটা লাভের আশা করছেন তারা। বাজারে পর্যাপ্ত পরিমাণ পশু আছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। হাটের সংকটের কোনো সম্ভাবনা নেই। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। কোরবানির পশুর হাট কাঁপাতে আসছে 1300 কেজি ওজনের মহিষ সুলতান। পশুটি ব্রাহ্মণবাড়িয়া সরাইলের শাহবাজপুরে আলসারা এগ্রো ফার্মে লালন পালন করা হয়। সম্প্রতি ঢাকায় প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রদর্শনীতে মহিষটি ওজনের দিক দিয়ে দেশের 3য় স্থান অর্জন করেন। বৃহস্পতিবার থেকে জেলার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট ভাদুঘর হাটে বিক্রির জন্য নিয়ে আসা হবে সুলতানকে। এখন পর্যন্ত দাম উঠেছে 12 লাখ টাকা। খামারিরা জানান ইতিমধ্যে হাটে উঠতে শুরু করেছে খামারে লালন পালন করা গরু মহিষ। এবছর শাহিওয়াল, দেশি প্রজাতির ব্রাহ্মজাত, নেপালি গির সহ বিভিন্ন জাতের গরু বাজারজাত করা হচ্ছে। হাটের চাহিদা ভালো থাকায় লাভবান হবার আশা তাদের। বাজারজাত হয় আমাদের লাভবান হলে আরো আমার হবে। ভালো অবস্থা, এখানে কাজ করছি আমরা মাসিকভাবে, মাসে 15,000 টাকা বেতন দেয় খাওয়া দাওয়া মালিকের। ফার্মে আপনার 1,80,000 থেকে সর্বনিম্ন 1,80,000 আর সর্বোচ্চ আপনার হচ্ছে 15 লাখ টাকা পর্যন্ত গরু আছে। আশা করি এই বছর যদি আমরা ভালো মুনাফা করতে পারি বা ভালো ব্যবসা হয়, আমরা ফার্ম আরেকটা শেড করার আমাদের ইচ্ছা আছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান এবছর জেলায় 1,27,000 কোরবানি পশুর চাহিদা রয়েছে। খামারে উৎপাদন পর্যাপ্ত রয়েছে। ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যাতে হাটে নিরাপদে গরু ক্রয় করতে পারে সেই জন্য মোবাইল ভেটেরিনারি মেডিকেল টিম কোরবানির হাটগুলিতে কাজ করবে। জেলার 14,000 খামারি ঈদের আগের দিন রাত পর্যন্ত 1.5 শতাধিক স্থায়ী ও অস্থায়ী হাটে তাদের খামারে উৎপাদিত কোরবানি পশু বাজারজাত করবেন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বুধবার চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হয় চলতি বছরের স্পেশাল ক্যাটল ট্রেন। পদ্মা সেতু হয়ে ট্রেনটি পৌঁছেছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। আমরা সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চন্দ্রিমা, কোরবানির পশু নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্যাটল স্পেশাল ট্রেন কিন্তু ঢাকায় পৌঁছে গেছে 7টা 5-এ। গতকাল কিন্তু 6টা 25-এর দিকে এই ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়েছিল। প্রতি বছরই কিন্তু ঢাকার বাইরে বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় কোরবানির পশু আসে সড়ক এবং বিভিন্ন মাধ্যমে। এই যাত্রাপথকে আরও সহজ করতেই এই ট্রেনের এই পথ সার্ভিস চালু করা হয়েছিল। আগে গরু পরিবহনের জন্য আলাদা ট্রেনের ব্যবস্থা থাকলেও এবার কিন্তু ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আলাদা ওয়াগনের ব্যবস্থা করা হয়েছে। এর একটি ওয়াগনে পরিবহন করা যাবে প্রায় 20টির মতো গরু। তো ট্রাকের চেয়ে সাশ্রয়ী ভাড়ায় স্বাচ্ছন্দ্যে গরুগুলো বহন করা যাচ্ছে ট্রেনের মাধ্যমে। সড়কের চেয়ে ঝুঁকি কম থাকায় এবং সহজে বহন করার জন্য কিন্তু বিক্রেতারা কিন্তু এই ট্রেনের এই সার্ভিসটিকে বেছে নিচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে 4টি ওয়াগনে 71টি গরু আর 9টা ছাগল নিয়ে এই ক্যাটল সার্ভিসটি গতকাল যাত্রা শুরু করেছিল, যা চলবে
14 জুন পর্যন্ত আগামী 3 দিনই এই সার্ভিসটি চালু থাকছে এবং দেখা যাচ্ছে যে যেহেতু এখানে অর্থ সাশ্রয়ের একটা ব্যাপার থাকছে সেক্ষেত্রে কিন্তু এখানে বিক্রেতারাও খুব আগ্রহ প্রকাশ করছে। সেক্ষেত্রে একটু জানিয়ে রাখতে চাই যে প্রতিটি গরুর জন্য ভাড়া এবার নেওয়া হচ্ছে 773 টাকা 50 পয়সা এবং গরুগুলো কিন্তু 7টা 5 সকাল 7টা 5-এই কিন্তু কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছে কমলাপুর রেল স্টেশনে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গরুগুলোকে কিন্তু ট্রেন থেকে নামানো হচ্ছে, সেই সাথে ট্রেনে কিন্তু সকাল থেকে দেখা গেছে যে যাত্রীবাহী ট্রেনগুলোরও কিন্তু যথেষ্ট ভিড় ছিল। এই মাত্র এই গরুগুলোকে এসে পৌঁছালো কমলাপুর রেল স্টেশনে এবং এইখান থেকেই চলে যাবে ঢাকার বিভিন্ন হাটে এবং আগামী 3 দিনই কিন্তু এই ব্যবস্থা চালু থাকবে। সেক্ষেত্রে যেটা বলতে পারে যে ট্রাকের থেকে কিন্তু এইখানে এইভাবে ট্রেনের মাধ্যমে গরু পরিবহন করা যেরকম সাশ্রয়ী বলা চলে তেমনি কিন্তু নিরাপদও এবং স্টেশন মাস্টাররা যেটা জানাচ্ছিলেন যে গতবারের মতো এবারও কিন্তু ব্যবসায়ী আর খামারিদের কাছ থেকে কিন্তু বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে এবং নিরাপদে কম খরচে পশু পরিবহনে খামারিদের আগ্রহ কিন্তু রেলে যেহেতু আস্থা তাদের সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে এতে রেলের আয়ও বাড়বে। তো গতকাল আরেকবার একটু জানিয়ে রাখতে চাই, গতকাল কিন্তু 6টা 25 মিনিটে ক্যাটেল স্পেশাল এই ট্রেনটি কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়েছিল। প্রতি বছরই ব্যবস্থা থাকলেও কিন্তু এবার ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে করে এটা এসে পৌঁছেছে ঢাকায়। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে। ঘনিয়ে আসছে কোরবানির ঈদ। বরাবরের মতো এইবারও মহাসড়ক এবং নৌ রুটগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। যাত্রীর পাশাপাশি চলছে কোরবানির পশু পরিবহনও। এদিকে পাটুরিয়া 5 নম্বর ঘাট দুর্ঘটনার কারণে আপাতত বন্ধ আছে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকাতে আছেন সহকর্মী ইউসুফ আলী এবং সিরাজগঞ্জের কড্ডার মোড়ে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। আমরা বিস্তারিত জানতে প্রথমে যাব ইউসুফের কাছে। ইউসুফ, আর মাত্র 3 দিন বাকি রয়েছে পবিত্র ঈদের, আর ঈদকে কেন্দ্র করে যানবাহন কিন্তু ঠিকই পার হচ্ছে, কিন্তু ওই রকমটা যানজট বা ভোগান্তি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তবে সকাল থেকে এটা আমাদের পাটুরিয়া ঘাটের 5 নম্বর ঘাট বন্ধ রয়েছে। সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে যার কারণে এটা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আমরা পাটুরিয়া দৌলতদিয়া ওয়ারিচা কাজীহাট রোড দিয়ে ঈদের ঘরমুখ যাত্রী পার হচ্ছেন, তবে সেটার সংখ্যা কম রয়েছে। এখনো দক্ষিণ পশ্চিম অঞ্চলের পশুবাহী ট্রাক বেশ পার হতে আমরা সকাল থেকে এটা দেখছি। তবে সকালের দিকে এর সংখ্যাটা কিছুটা কম থাকলেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিন্তু বাড়ছে। তবে আশঙ্কা করা হচ্ছে আজ কর্মদিবস থাকায় কর্মদিবস শেষে অর্থাৎ বিকালের দিকে যাত্রী এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। নদীতে জোয়ারের পানিতে বৃদ্ধি পাওয়ায় স্রোতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে আগের তুলনায় 10 থেকে 15 মিনিট প্রত্যেকটা ফেরিতে আসলে সময় লাগছে বেশি। এই যে ঈদ মানে এটা আনন্দ, ঈদ মানে খুশি, আর এইটা ঈদের খুশি ভাগাভাগি করার জন্যই কিন্তু মানুষ তাদের গন্তব্যে এখন পর্যন্ত কিন্তু স্বস্তি নিয়ে তাদের গন্তব্য পাড়ি দিচ্ছেন। ঘাট এলাকাতে এখন পর্যন্ত নেই কোনো যানজট বা ভোগান্তি। তবে এটা 5 নম্বর ঘাট এলাকাতে সকালের দিকে একটি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে ফেসে গেলে বা আটকে গেলে তা ঘাটে বিআইডব্লিউটিসি রেকার দিয়ে উদ্ধারের চেষ্টা করা হয়। এ সময় রেকারও উল্টে গিয়ে এতে ঘাটটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে, রেকারও কিন্তু উল্টে রয়েছে। আমরা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছে 5 নম্বর ঘাট আসলে সচল করার তারা চেষ্টা করছে এবং সেই সাথে রেকারটি উদ্ধারের জন্য কিন্তু তারা কাজ করবে। যেহেতু পাটুরিয়া দৌলতদিয়া রোডের পাটুরিয়া ঘাট এলাকাতে একটি রেকা রয়েছে, দৌলতদিয়া ঘাটেও একটি রেকা রয়েছে। দৌলতদিয়া ঘাটের রেকারকে এনেই কিন্তু পাটুরিয়া ঘাটের রেকারকে উদ্ধার করা হবে, অর্থাৎ এক ভাই আর এক ভাইকে উদ্ধার করবে, এরকমই কিন্তু বলা হচ্ছে। 5 নম্বর ঘাট এলাকাটা এখনো বন্ধ থাকায় সেটা কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু
কিন্তু আমরা সকাল থেকে দেখছি পশুবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকের সংখ্যাটাই কিন্তু বেশি আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে পশুবাহী ট্রাক এবং সেই ক্ষেত্রে এই ট্রাকগুলো কিন্তু আসছে আবার খালি চলে যাচ্ছে। এই মুহূর্তে সিরাজগঞ্জের মহাসড়কে রয়েছে আমাদের রিপোর্টার রিঙ্কু কুণ্ডটা, আমরা সেখানে সরাসরি যুক্ত হব রিঙ্কুর সাথে। রিঙ্কু, কি অবস্থা সেখানকার? প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ, এবং সেই ঈদ যাত্রার খবর জানাতে আমরা ভোর থেকে আছি বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কে। আমরা যদি এখন মহাসড়কের কথা যদি বলি যে ভোর থেকে আমরা দেখেছি যে উত্তরবঙ্গগামী, বিশেষ করে এই পথ দিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 22টি জেলার কিন্তু যানবাহন চলাচল করে, এবং সেই গাড়িগুলোর সংখ্যা কিন্তু আমরা বেশি দেখছি, এবং বেলা যত বাড়ছে সেই যানবাহনের চাপও কিন্তু আসলে বাড়ছে। এছাড়া যাত্রীবাহী বাসের পাশাপাশি আমরা দেখেছি যে খোলা ট্রাক বা বিভিন্ন ব্যক্তিগত পরিবহনেও কিন্তু যাত্রীরা আসলে বাড়ি ফিরছে। তো সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে এবারে মহাসড়কের যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় 8 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, এবং এছাড়া আসলে অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু মহাসড়কে যাত্রীদের যাতে নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পারে সেই জন্য আসলে প্রস্তুত রয়েছে। তো আজকে সেই তুলনায় আসলে যানবাহনের চাপ আমরা খুব একটা লক্ষ্য করি, তবে ঈদ যাত্রা যারা বাড়ি ফিরছে তারা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্য এবং স্বস্তিতে আসলে বাড়ি ফিরছে, কারণ এই মহাসড়কে যে সাসেক 2 প্রকল্পের আওতায় মহাসড়ক 4 লেন উন্নীতকরণের যে কাজটি চলছে সেটি কিন্তু অনেকাংশে শেষ হয়েছে। সে সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ওভারপাস এবং আন্ডারপাস খুলে দেওয়ার কারণে কিন্তু কোনো যানজটের বা কোনো যানবাহনের ধীরগতির ভোগান্তি ছাড়াই অনেকটা স্বাভাবিক গতিতে সেই যানবাহনগুলো চলাচল করছে, যে কারণে যারা ঈদে ঘরমুখ মানুষ যারা বাড়ি ফিরছে তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে আসলে এবারে ঈদ যাত্রায় বাড়ি ফিরতে পারছে। সেই কথা কিন্তু আসলে আমরা যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি। তো এখন যদি কথা বলি যে উত্তরবঙ্গের, বিশেষ করে বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের যারা 22টি জেলা যারা মানুষ আছে তারা কিন্তু আসলে আমরা দেখছি যে সকাল থেকে ঈদ যাত্রায় বাড়ি ফিরছে, এবং যানবাহনের যানজটের কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু আসলে এবারে ঈদ যাত্রা তারা করতে পারবে, সেই প্রস্তুতি কিন্তু আসলে সড়ক বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং এছাড়া নিরাপত্তা কিন্তু জেলা পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্যরা কিন্তু আসলে যে মহাসড়কের নিরাপত্তায় নিয়োজিত আছে। তো এই ছিল বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে আমার কাছে ঈদ যাত্রার সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ থেকে এবং শুরুতে ছিলাম মানিকগঞ্জ থেকে। ঈদ যাত্রার দ্বিতীয় দিনের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহি। চলে যাচ্ছি তার কাছে। সালেহি, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বুড়িমারি এক্সপ্রেস, যেটা যাবে লালমনিরহাট উত্তরবঙ্গের জেলে, এবং আমার হাতের যে বাম পাশে 5 নম্বর যে প্ল্যাটফর্ম সেখানে দাঁড়িয়ে আছে তিস্তা এক্সপ্রেস, সেটি যাবে ময়মনসিংহ হয়ে তারাকান্দি পর্যন্ত। সকাল থেকে আজকে ভোর 6টায় উত্তরবঙ্গের জেলা রাজশাহী ট্রেন ধূমকেতু এক্সপ্রেস দিয়ে যাত্রা শুরু হয়েছে, এবং সেটিও আসলে সময় মতো গেছে, এবং সিলেটের ট্রেন পারাবত সেটিও সময় মতো গেছে। এই আমার 4 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে বুড়িমারি এক্সপ্রেস, সেটি আসলে এখান থেকে ছেড়ে যাবার কথা রয়েছে সকাল 8:30টায়। সেই ট্রেনটি 1 ঘন্টা আগেই প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে, যাত্রীরাও কিন্তু উঠে বসছেন ধীরে ধীরে। সুতরাং বলা চলে যে এই ট্রেনটি উত্তরবঙ্গের যেই বুড়িমারি এক্সপ্রেস সেটিও কিন্তু আজকে যথাসময়ে ছেড়ে যাবে, আসলে সেটি মনে হচ্ছে 8:30। এবং 7:30টার ট্রেন তিস্তা এক্সপ্রেস সেটিও কিন্তু ইতোমধ্যেই যাত্রীরা কিন্তু সেখানে উঠে বসেছে, এবং ট্রেনটিও কিন্তু এখন ছেড়ে যাবার অপেক্ষায় প্রায় বলা চলে যে 7:30টা বাজার কাছাকাছি। সুতরাং সেই ট্রেনটিও যথাসময়ে ছেড়ে যাবে। এই ট্রেনটি ফাঁকা, উত্তরবঙ্গের ট্রেন আপনি জানেন যে আরও যেহেতু 1 ঘন্টা রয়েছে, সুতরাং এই ট্রেনের যাত্রীরা এখনও আসছেন, বিশেষ করে যারা আগে ভাগেই যেতে চাচ্ছেন। এবং আজকে আপনি জানেন যে সরকারি ছুটি, আজকে থেকে শেষ কর্মদিবস, সুতরাং আজকে ট্রেনগুলোতে ভিড় হবে, এটাই স্বাভাবিক। কেননা যেহেতু
যারা শেষ চাকরি যারা আজকে শেষ অফিস করে রওনা দিবেন তারা হয়তো একটু পরে রওনা করবে, কিন্তু তাদের পরিবার পরিজনকে কিন্তু তারা আসলে আগেই পাঠিয়ে দিচ্ছেন। বিকেলের ট্রেনগুলোতে প্রচুর সংখ্যক যাত্রী চাপ বাড়বে এমন হচ্ছে যে রেলপথ মন্ত্রণালয় থেকে আসলে এমনটাই ধারণা করা হচ্ছে। যদি বলি যে এখন পর্যন্ত সকাল থেকে যে কয়েকটি ট্রেন ছেড়ে গেছে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে, তার সবকটি প্রায় যথাসময়ে ছেড়ে গেছে। গতকাল পূর্বাঞ্চলের 2-1টি ট্রেন আপনি জানেন যে শিডিউল থেকে কিছুটা সময় হেরফের হয়েছে, কোনো ট্রেন 1 ঘন্টা, কোনো ট্রেন আধা ঘন্টা পর্যন্ত বিলম্ব করেছে। আজকে কিন্তু ঠিক আমরা সকাল থেকে মোটামুটি বলা চলে যে এখন পর্যন্ত এই যতগুলো ট্রেনই এখান থেকে ছেড়ে গেছে সকাল থেকে 2-4টা ট্রেন, তার সবগুলোই কিন্তু যথাসময়ে ছেড়ে গেছে। বিশেষ করে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে প্রতি ঈদের সময় ব্যাপক শিডিউল বিপর্যয়ের ঘটনা থাকে। আমরা সেটা গত রোজার ঈদের যেই যাত্রায় ট্রেন যাত্রা সেখানেও কিন্তু দেখেছি। সেই তুলনায় বলা চলে বিশেষ করে বুড়িমারি এক্সপ্রেস নিয়ে কিন্তু অনেক মানুষের খারাপ অভিজ্ঞতা রয়েছে। সেই বুড়িমারি এক্সপ্রেসও ঈদ যাত্রার দ্বিতীয় দিনে কিন্তু বলা চলে যে যথাসময়ে এসে পৌঁছেছে। এরপরে যে ট্রেনগুলো এখান থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে, মহানগর প্রভাতী চট্টগ্রামের ট্রেন 7:45 ছেড়ে যাবে, সুন্দরবন এক্সপ্রেস 8:15 ছেড়ে যাবে, মহুয়া কমিউটার সেটি ছেড়ে দেবে 8:15, বুড়িমারি এক্সপ্রেস তো বললাম 8:30, কর্ণফুলী এখান থেকে 8:45 ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। সব মিলিয়ে আজকে এখান থেকে 2টি ঈদ স্পেশাল সহ 43টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে এবং আরও লোকাল মেল কমিউটার তো আছে, এবং এই 43টি ট্রেনে মোট যাত্রীর সংখ্যা হচ্ছে অন্তত 32,000। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে দ্বিতীয় দিনের ঈদ যাত্রার সর্বশেষ। ঈদযাত্রার খবরাখবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাজমুস সালেহী। দেশের বাইরের খবর, বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন পবিত্র মক্কায়। তীব্র গরম উপেক্ষা করেই এই বছরের হজের প্রস্তুতি নিচ্ছেন তারা। স্থানীয় সময় শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা, আর মঙ্গলবার জামায়রায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের হজের কার্যক্রম। রিয়াদ থেকে আরও জানাচ্ছেন আরিফুর রহমান। পবিত্র হজ পালনের জন্য ইতিমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এবার বিশ্বের 180টির বেশি দেশের প্রায় 20 লাখ মুসল্লি হজ পালন করবেন। বাংলাদেশ থেকে হজ পালন করবেন 85,257 জন। শুক্রবার থেকে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। তবে সংখ্যার বিবেচনায় বৃহস্পতিবার রাতেই হজযাত্রীদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করবেন মুয়াল্লিমরা। ইশারা নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে এহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এশা অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। তবে খায়েফ ও কুয়েতি মসজিদের কাছাকাছি তাঁবু থাকলে মসজিদে গিয়েও নামাজ আদায় করতে পারেন। 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয়। এ দিনের নাম ইয়ামুল আরাফা। 15 জুন 9 জিলহজ শনিবার সূর্যোদয়ের পর হাজিদের আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতেই নিয়ে যাবেন মুয়াল্লিমরা। সেখানে আগে পৌঁছে গেলে ফজর এবং জোহর আসর আদায় করবেন আরাফাতের ময়দানে। চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কাল আল মুয়াইকিলি। একই সঙ্গে মসজিদে নামিরাতেও নামাজ পড়াবেন তিনি। 10 জিলহজ মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের পর্যায়ক্রমে 4টি কাজ সম্পন্ন করতে হয়। প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি, মাথা মুন্ডন এবং তাওয়াফ জিয়ারত। এরপর 11 ও 12 জিলহজ অবস্থান করে প্রতিদিন 3টি প্রতীকী শয়তানকে লক্ষ্য করে 7টি করে কঙ্কর নিক্ষেপ বা পাথর নিক্ষেপ করবেন হাজিরা। সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আগামী 20 জুন ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দ্বিবার্ষিক নির্বাচন। সরগরম বাংলাদেশি ব্যবসায়ী কমিউনিটি। বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি করতে কাজ করার প্রতিশ্রুতি প্রার্থীদের। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। ব্রিটিশ বাংলাদেশিদের বাণিজ্যিক ঐক্য ধরে রাখা সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই চেম্বারের নির্বাচনকে ঘিরে সরগরম যুক্তরাজ্যের ব্যবসায়িক অঙ্গন। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী 20 জুন হবে ভোট গ্রহণ। তবে ব্যতিক্রম হলো এবারের নির্বাচনে ভোট হবে কেবল প্রেসিডেন্ট পদে। ডিরেক্টর জেনারেল সহ বাকি 12টি পদেই প্রার্থী একজন হওয়ায় এসব পদে হচ্ছে না ভোট গ্রহণ। President nomination received 2 nominations is from Mohammad Rafiq Mia
and also the second one nomination received for Muhibuddin Chowdhury. ভোটের ফলাফল যাই হোক না কেন ঐক্য ভ্রাতৃত্বের বন্ধন ধরে রেখে চেম্বারকে এগিয়ে নেওয়ার প্রত্যয় দুই প্রেসিডেন্ট প্রার্থীর। তবে প্রাধান্য পাবে বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির বিষয়। যে ব্রাদারহুড একে অন্যের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেছি ভাই ভাই হিসেবে, সুতরাং আমরা মনে করি যেই আমরা পাস করি আমরা এক ফ্যামিলি, আমরা আগামীতে কাজ করব ঐক্যবদ্ধভাবে। আমরা ইউনিটিটা আরো বাড়াইতে হইব, আছে আমরা ইউনিটি, এবং ইউনিটি যত থাকবো তত পিস অ্যান্ড প্রসপারিটি হইব। আমরা প্রসপারিটির দরকার, এর লাগে ইউনিটির বেশি দরকার, এটারে আমরা আরো বাড়াই। 1991 সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ীদের মাঝে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। একই সঙ্গে বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এবার খেলার খবর। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ রাত 8:30 নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। উইকেট কন্ডিশন ভিন্ন হলেও ডাচদের হারিয়ে সুপার 8-এর পথে এগিয়ে যেতে বদ্ধপরিকর শান্ত বাহিনী। যুক্তরাষ্ট্র থেকে সেন্ট ভিনসেন্টে পৌঁছে একদিন বিশ্রামের পর ম্যাচের আগের দিন অনুশীলন করল টাইগাররা। মূল ভেন্যুর সেন্টার উইকেটের দুই পাশের দুটি পিচে ব্যাটিং বোলিং করেন ক্রিকেটাররা। আলাদা করে নিজেদের বোলিং নিয়ে কাজ করেছেন সাকিব আল হাসান। পরে ব্যাটিংটাও অনুশীলন করেন দীর্ঘ সময়। সেন্টার উইকেটের আশপাশে অনুশীলন করলেও ম্যাচের পিচ কেমন হবে তা নিয়ে খুব একটা ভালো ধারণা পায়নি টাইগার টিম ম্যানেজমেন্ট। শান্ত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুলনায় কন্ডিশন ভালো হওয়ায় অন্য কিছু নিয়েই ভাবছেন না তারা। সেন্ট ভিনসেন্টে সাকিব আল হাসানের নেতৃত্বে প্রথমবারের মতো দেশের বাইরে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই পুরনো স্মৃতি রোমন্থন করেছেন বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববি। সেন্ট ভিনসেন্ট থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশ বিশ্বকাপে সুপার 8-এ খেলতে যাবে কিনা তার ফয়সালা হবে এই মাঠেই, সেন্ট ভিনসেন্টে। এই মাঠে বাংলাদেশ অতীতেও খেলেছে, আছে কিছু সুখ স্মৃতি। সবশেষ যে ম্যাচটা এই মাঠে হয়েছিল আন্তর্জাতিক ম্যাচ, সেই ম্যাচেও কিন্তু খেলেছে বাংলাদেশ দল। তবে তারও আগে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে দেশের বাইরে প্রথম যে সিরিজ জয় সেটাও কিন্তু হয়েছিল এই মাঠে, এবং সেই সিরিজে দলের সঙ্গে ছিলেন বিসিবি পরিচালক, ক্রিকেট সংগঠক যার ধ্যান জ্ঞান ক্রিকেট, কয়েক যুগ ধরে যিনি ক্রিকেটের সঙ্গে জড়িত, আহমেদ সাজ্জাদুল আলম ববি। ববি ভাই, 2009 দেড় দশক আগে ফিরে যেতে চাই, আপনি তো টিমের সঙ্গে ছিলেন, একটু যদি সেই স্মৃতিটা একটু যদি রোমন্থন করতেন। এটা একটু আসলে নস্টালজিক একটা ব্যাপার আমার জন্য, কারণ সেই সময় আমরা টেস্ট খেলছি, টেস্টে খুব একটা আমাদের সুখকর ছিল না আমাদের পারফরমেন্সগুলি, বাট এখানে এসে আমরা কিন্তু সিরিজই জিতে যাই এবং ওডিআই সিরিজও আমরা জিতি। সিরিজটা সবাই এনজয় করেছে, আমরা খুব ভালো স্মৃতি নিয়ে আবার দেশে ফিরিয়ে যাই। সাকিব একটু ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা সবাই দেখছে, বলছে, অনেকে এটাও বলছে সাকিব নাকি ফুরিয়ে গেছে। আই ডোন্ট থিংক সো যে সাকিব ফুরিয়ে গেছে, ওর এখনও দেওয়ার অনেক কিছু আছে এবং আমি জানি, আমার বিশ্বাস যে আমাদের সেকেন্ড রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য ও ঝলসে উঠবে। টিম তো যুক্তরাষ্ট্র থেকে এখানে আসলো, আপনি দেখেছেন টিম তো কতটা মোটিভেটেড মনে হলো, কতটা চাঙা আছে। আমরা কিন্তু ইউএসএ সিরিজ যেটা হয়েছিল ওইটার ইয়েতেই বিচার করছি। আই বিলিভ ওই টিম ওই খোলস থেকে বেরিয়ে এসছে এবং এইখানে তাদের যে ফুল পোটেনশিয়াল যা আছে সেটা এখানে বিকশিত হবে। আমাদেরও কিন্তু প্রত্যাশা সেটাই, বাংলাদেশ শেষ দুটো ম্যাচ জিতুক এবং সুপার 8-এ পা রাখুক। ডেফিনেটলি সাকিব আল হাসানকে অনেক কথা হচ্ছে, কিন্তু আমরা এটাও জানি যখন তাকে নিয়ে সমালোচনা হয় তিনি কিন্তু ঠিকই তার জবাবটা দেন মাঠের 22 গজে। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। টি-20 বিশ্বকাপে বাজে সময় পার করছেন সাকিব আল হাসান। ব্যাট কিংবা বল কোথাও ছন্দে নেই দেশের অলরাউন্ডার। পুরনো ফর্মে ফিরতে তাই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করছেন সাকিব। বল হাতেও নেট প্র্যাকটিস করেছেন তিনি। সাকিব আল হাসানকে নিয়ে বরাবরই বড় স্বপ্ন দেখে থাকেন সমর্থকরা, আর বিশ্বকাপ অথবা কোনো বড় আসর আসলে সে স্বপ্নের পরিধিটাও বেড়ে যায়। তবে এখন পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বের 2 ম্যাচে সেই প্রত্যাশার ছিটে ফোঁটাও পূরণ করতে পারেননি সাকিব আল হাসান, যার কারণেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর এমন কথাও উঠেছে সাকিবকে বাদ দেওয়া হোক দল থেকে, সাকিবের অবসর নেওয়া উচিত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মাত্র 1 ওভার বোলিং করেন সাকিব, যদিও সুযোগ ছিল তাকে ব্যবহার করার, কিন্তু সেটা কাজে লাগাননি নাজমুল হোসেন শান্ত, যে অভিজ্ঞতা টি-20 ক্যারিয়ারে কখনোই হয়নি সাকিবের। তাই তো অনেকেই বলছেন সাকিবের শেষের শুরু হয়তো এখান থেকেই।
অনুপ্রেরণা খোঁজার জন্য অনেক সময় পেছনে ফিরে যেতে হয় 15 বছর আগে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক টেস্টে এই মাঠ থেকেই সাকিবের জাতীয় দলের নেতৃত্ব দেওয়া শুরু। যদিও সে ম্যাচটা অধিনায়ক হিসেবে শুরু করেছিলেন মাশরাফি, তবে তার ইনজুরিতে দায়িত্বটা এসে বর্তে সাকিবকে। দলকে জিতিয়ে কিন্তু মাঠ ছেড়েছিলেন তিনি। নেটে ব্যাটিং অনুশীলনে যাওয়ার আগে বাউন্ডারি লাইনে দীর্ঘ সময় সাকিব শ্যাডো করেন। নিজে বাম হাতে ব্যাটসম্যান হলেও ডান হাতে শ্যাডো করতেও দেখা যায় তাকে। তার এই খারাপ সময়েও পাশেই পাচ্ছেন অধিনায়ককে এবং একই সঙ্গে সমর্থন পাচ্ছেন পুরো দলের। সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে টিমের কেউই চিন্তিত না এবং এটা নিয়ে আমরা কেউই কথা বলতেই চাই না। সে নিজেও ওরকম চাপ ফিল করছে না, কারণ অনেক এক্সপিরিয়েন্স এবং খুব ভালোভাবে কামব্যাক করবে আমার সেটা মনে হয়। সাকিবের রানে ফেরাটা কতটা জরুরি এটা সাকিবের চেয়ে ভালো হয়তো আর কেউ জানেন না। তবে সে মঞ্চটা হয়ে উঠুক এই আর্নার্স ভ্যালি স্টেডিয়াম, যেখানে তার ব্যাট জ্বলে উঠলে হয়তো নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সুপার হিটটাও। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে 10 বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে সেন্ট ভিনসেন্টের আর্নার্স ভ্যাল গ্রাউন্ডে। টি-20 বিশ্বকাপ ঘিরে নতুন রূপে সেজেছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের স্মৃতি বিজড়িত এই স্টেডিয়াম। গ্যালারি ও উইকেটে এসেছে পরিবর্তন। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। ক্রিকেটটা ক্যারিবিয়ানদের মতো আর কেউ উপভোগ করতে পারে না। সেন্ট ভিনসেন্টের এই আর্নার্সভিল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ এবং প্রথম ম্যাচেই বাংলাদেশ লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। এবং এই বিশ্বকাপ ঘিরে এই স্টেডিয়ামটা পেয়েছে নতুন রূপ। 1, 2 বা 5 না, পাক্কা 10 বছর পর আর্নার্সভিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো আন্তর্জাতিক ম্যাচ। এবং সবশেষ ম্যাচটা 10 বছর আগে যে ম্যাচ হয়েছিল সেটাও কিন্তু খেলেছিল বাংলাদেশ দল। একটু এই স্টেডিয়ামের রেনোভেশন যে করা হচ্ছে, সংস্কার, সেটা একটু দেখাতে চাইবো। এই যে আমরা পোর্শনটা দেখছি এটা পুরোটাই নতুন করে তৈরি করা হয়েছে। 3টে সুইমিং পুল রয়েছে। এই সুইমিং পুলগুলোতে দর্শকরা খেলা দেখার সময় তারা এখানে বসতে পারবে। এই স্টেডিয়ামটা সংস্কারের পেছনে প্রায় 30 মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হয়েছে। সমর্থকরা যারা এখানে মাঠে এসে খেলা দেখবেন তারা একটা ভিন্ন একটা ফিলিংস পাবেন, তার কারণ স্টেডিয়ামের সাথেই ক্যারিবিয়ান সি। একটু পরপর সেখানে জোয়ার বা সাগরের পানি আছড়ে এসে পড়ছে। নিশ্চিতভাবেই বলতে পারি যা এই মাঠে খেলা দেখতে আসে দর্শকদের একটা ভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স দিবে। বাংলাদেশ দলের জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা হবে এই মাঠে খেলাটা, কারণ সবশেষ যে ম্যাচটি বাংলাদেশ খেলেছিল সেটা হেরে গেলেও এই মাঠে কিন্তু বাংলাদেশ দল সংশ্লিষ্ট অনেকেরই সুখস্মৃতি রয়েছে। সো আমরা নিশ্চয়ই চাইবো যে আবারও বাংলাদেশ দলের সেই সুখস্মৃতি ফিরে আসুক। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ নিশ্চিত করুক টি-20 বিশ্বকাপের সুপার হিট। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। মহাসড়কে কোরবানির গরু ট্রাকে বেপরোয়া চাঁদাবাজি, আছে পুলিশও। নিত্যদিনের ঘটনা, বলছেন চালকরা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি। মুখ থুবড়ে রাজধানীতে নির্দিষ্ট স্থানে কোরবানির পরিকল্পনা, নগর কর্তৃপক্ষ দায়ী করছেন নাগরিক অনাগ্রহকে। পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই বলছেন নগরবাসী, বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। ঈদুল আজহা 1 সপ্তাহ বাদে এই হাউস বোনাস দিতে পারে নাই। মধ্যস্থতাকারী হিসাবে লেনদেনগুলো করায় আমাদের উপরেও সেই চাপটা পড়ে। আর্থিক সংকটে বন্ধের উপক্রম ডিএসির অধিকাংশ ব্রোকারেজ হাউস। বছর ব্যবধানে 80% আয় কমার দাবি, কোনো পরিসংখ্যান নেই কর্তৃপক্ষের কাছে। মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। তীব্র গরম উপেক্ষা করেই চলছে প্রস্তুতি। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। আইরিন, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।